হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। লাকাসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আছি চায়ের দোকানে। আমি আছি আমার মামার সাথে। দেখতে পাচ্ছেন আমার মামা আমার সাথে আছে। আমরা চায়ের দোকানে প্রতিনিয়তই বসে বিভিন্ন ধরনের আড্ডা দিই, আলোচনা করি। আজকেও এরকম আড্ডা দেওয়ার জন্য আসলাম। কালকে সবরাত গেছে, আমরা সবাই জেগেছিলাম, তো এখন অনেকের ঘুম ভেঙেছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। মামা ফেসবুকটা বাই করে ফেসবুকের সাথে আজকে আড্ডা মারি। মামার সাথে কথা বলবো, চা খাবো আর আড্ডা দিব। হ্যাঁ, মামার চাটা কোনটা? এই মামার চা, এই যে আমার চা। বাজাই দিছ মামা হচ্ছে একজন গবেষক। উনি প্রায় প্রতিনিয়তই গবেষণা করে। প্রতিদিন ওনার চর্চা শিক্ষা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, কম্পিউটার নিয়ে, তারপরে আমাদের আধুনিক প্রযুক্তি নিয়ে সে গবেষণা করে। আজকে আমরা ফেসবুক নিয়ে আলোচনা করব। ফেসবুকে বাহিরে আন্দোলন হচ্ছে, একটু পরে আমরা আলোচনা করি। আমরা আছি চায়ের দোকানের আড্ডায়। দেখতে পাচ্ছেন চায়ের দোকানটি। এই যে আমি আর আমার মামাকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা নিউজ, আন্তর্জাতিক 9 তালা থেকে লাফ দিল 3 তরুণী। আন্তর্জাতিক ডেস্ক। দেখেন কবের নিউজ মামা? একসঙ্গে 3 বোন 9 তালা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে 3 জনই বয়সে নাবালিকা। বুঝতেছো বিষয়টা? আমরা আছি চায়ের দোকানে। একসঙ্গে 3 বোন 9 তালা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। 3 জনই বয়সে নাবালিকা। একসঙ্গে 3 বোন 9 তালা ভবন থেকে লাফ দিয়ে 3 জনই নাবালিকা। হ্যাঁ মামা, এরপরে কি দেখা যেতেছে? এনডিটিভির খবরে বলা হয়, 3 বোন একসঙ্গে লাফ দেওয়ার সময় আশেপাশে বাসিন্দাদের অনেকেই ঘুমিয়েছিলেন। 3 বোনের নিচে পড়ে যাওয়ার শব্দে ঘুম ভেঙে তাদের আত্মহত্যা করার আগে মেয়েরা ঘটনাটির ভিতর থেকে তালাবদ্ধ করে দেখেছিল। তাদের পরিবার যখন ঘরের দরজা ঘরের দরজা ভেঙে তাদের বাঁচাতে প্রবেশ করেন, তাদের ততক্ষণে লাফিয়ে পড়েছিল ওই তরুণীরা। কি কারণে মামা একটু দেখো না, একটু কি কারণে এরকম হইলো তরুণীদের? দেখছেন কি কারণে? এই তো এখানে পড়ো, এই যে কারণ এনডিএফসি গেম খেলতে দেয় না, গেম খেলতে দেয়। 3 বোনকে গেম খেলতে দেয় নাই। হ্যাঁ, এই যে পড়ো, পড়তাছি তো। এখন 3 বোনকে এই যে দেখা যাচ্ছে একটি কোরিয়ান গেম আসক্ত ছিল। এখন আমি বলতে চাই, এটা নিউজটা তো আছে যে এরকম সমাজে সবাই যে গেমে আসক্ত হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম। আপনি দেখতে পাচ্ছেন আমাদের একজন মুরব্বী, উনি আমাদের নানি দাদি বা খালা হবে। আপনার নাতি কি সারাদিন গেমস খেলে? সারা রাত্রে গেমস খেলে আর সারাদিন ঘুমায়। আর কিছু না। দেখতে পারলেন, এই যে দাদি বলল যে ওনার নাতি সারাদিন গেমস খেলে, সারা রাত্রে গেমস খেলে আর সারাদিন ঘুমায়। অবশ্যই আপনারা আপনার পরিবারের সকলের উপরে নজর রাখবেন। আশা করি কাম কাজে যায় না, পড়াশোনা করে না। মুরব্বী বলতেছে, এই যে মুরব্বী আমার পাশে আছে, দেখতে পারতেছেন। মুরব্বী বলতেছে তার নাতি সারা রাত গেম খেলে, কাজে কামে যায় না, পড়াশোনা করতে চায় না। উনি অনেক কষ্ট করছে, যে বলছে যে প্রয়োজনে ভিক্ষা করে পড়াবে, কিন্তু সে পড়ে না, সে অনলাইন গেমিং আসক্তির শিকার। আমি বলতে চাই সমাজে যে তরুণীরা, তারপরে বৃদ্ধ বয়স্করা
গেমসে আসক্ত হয়ে যেতেছে এর 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 প্রতিকার নিয়ে তুমি কিছু আলোচনা করো। এই যে এখানে আছে, এখানে তো আছে, এরকম তো আমরা প্রতিনিয়তই দেখতেছি, কিন্তু এখন তো দেখা গেছে রাস্তাঘাটে সব জায়গায় গেলেই দেখা যায় মানুষ গেমসের প্রবণতা বিটিং সাইটগুলোতে দেখা যাচ্ছে। এই দেখেন তিন বোন আত্মহত্যা করেছে, তিনতলা থেকে লাফ দিচ্ছে গেমস খেলতে না দেওয়ার কারণে। হ্যাঁ, সবাই কেমন আছেন? একটু আগে দেখতে পারলেন নিউজটি যে তিন বোন ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। তাদের কারণ ছিল তাদের মা বাবা তাদেরকে গেমস খেলতে দেয়নি। তো এরকম গেমসের এক ভয়াবহ আসক্তি হয়ে তরুণ তরুণীরা তাদের সর্বোচ্চ হারাচ্ছে আর তরুণীদের মেধা কেড়ে নিচ্ছে গেমসগুলো। আমরা যদি এখন বাজারে তারপরে বিভিন্ন জায়গায় যাই, দেখি সর্বস্তরের জনগণ গেমস খেলায় আসক্তি হয়ে গেছে। এই গেমস প্রথমত তারা দেখা যাচ্ছে যে নর্মাল খেলাগুলা খেলছে, লুডো, তারপরে বিভিন্ন রকমের নর্মাল খেলা খেলছে। পরে তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারা বিটিং সাইটের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এতে করে আমরা ফেসবুকে দেখেছি কারো 5 তলা বাড়ি ছিল, সে এখন নিঃস্ব, সে দুধ দিয়ে গোসল করে বলেছে যে আর সে গেমস খেলবে না। এরকম প্রতিনিয়তই আমাদের যুব সমাজ, তারপরে আমাদের যে সামাজিক ব্যবস্থার যে যুবক তরুণ তরুণী, ছোট ছেলে মেয়ে, তারপরে বৃদ্ধরা গেমস খেলায় আসক্তি হয়ে যাচ্ছে। এটি একটি মারাত্মক ক্ষতিকর দিক নিয়ে আসছে আমাদের এই সমাজ ব্যবস্থায়। আমরা কিভাবে এর থেকে প্রতিকার পাবো তা নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমার মামা উনি প্রতিকারের জন্য কিছু দিক নির্দেশনা এরকম এআই থেকে, তারপরে এমনি বিভিন্ন গবেষণামূলক কার্য থেকে সে বের করেছে। এগুলো আলোচনা করব, আপনারা অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে মামা একটি চার্ট দিয়েছে, যা আমি পড়ছি, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এখান থেকে পরিত্রাণের উপায় ও বাস্তব কার্যক্রম। এক, পরিবারের ভূমিকা, পরিবারের ভূমিকার বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। পরিবারের ভূমিকা হ্যাঁ, পরিবারের ভূমিকা দেখতে পাচ্ছেন। খোলামেলা কথা বলা দোষারোপ নয়, শোনা সবচেয়ে জরুরি। আসলে এখন আমরা পরিবারগুলো খোলামেলা কথা বলি না, দোষারোপ নয়। আমরা কি করি, আলোচনা করতে গেলে আমরা একে অপর উপরে দোষারোপ করি। এ কারণে পরিবারের সাথে পরিবারের লোকজনের মিলমিশ হয় না, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এখানে বলা হয়েছে খোলামেলা কথা বলা দোষারোপ নয়, শোনা সবচেয়ে জরুরি। দেখতে পারলেন প্রথম বিষয়টা, শোনা সবচেয়ে জরুরি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সময় ও নজর, হঠাৎ আচরণ বদল। আমরা দেখি যারা গেমসে আসক্তি হয় তাদের আচরণ হঠাৎই বদলে যায়, চুপচাপ হয়ে যাওয়া, তারা চুপচাপ হয়ে যায়। ঘুম খাওয়া বদল, তাদের খাওয়া দাওয়া স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে হয় না, তাদের এটাতে বিবর্তন ঘটে, সে কথা এখানে দেখা যাচ্ছে। পড়াশোনায় অনীহা, তারা পড়াশোনা করতে চায় না, পড়াশোনায় মন বসে না, এটাই বলতে চাচ্ছে। এটা কীভাবে স্ক্রিন লকটা মামা? ঘুম বদল, পড়াশোনায় অনীহা, দেখলে গুরুত্ব দিন। যদি এরকম দেখেন আপনার গুরুত্ব দিন। স্ক্রিন টাইম সীমা, বয়সভিত্তিক সময় নির্ধারণ, রাতে ডিভাইস বাইরে রাখা। ইতিমধ্যে গবেষকরা বলছে আমাদের মোবাইল থেকে বিভিন্ন ডিভাইসের থেকে আমাদের এরকম রেডিয়েশন ছড়ায়, তাই এখানেও একই কথা বলতেছে। স্ক্রিন টাইম সীমা, বয়সভিত্তিক সময় নির্ধারণ, রাতে ডিভাইস বাইরে রাখুন। আপনার মোবাইল অন্যান্য ডিভাইস বাইরে রাখুন, এতে করে আমাদের মস্তিষ্ক এবং আশেপাশের পরিবেশ ভালো থাকে।
গেমিং সম্পর্কিত নিরাপত্তা, এখানে দ্বিতীয় নাম্বার ধাপ দেখা যাচ্ছে গেমিং সম্পর্কিত নিরাপত্তা। এজ রেটিং মানা, সহিংস অতিরিক্ত আসক্তি, গেম এড়িয়ে চলা। অতিরিক্ত আসক্তি যে গেমগুলো আছে, যে খেলাগুলো আছে আমরা জানি, সেই গেমগুলো থেকে আমাদের এড়িয়ে চলা। তারপরে দেখা যাচ্ছে প্রেজেন্টাল কন্ট্রোল, চ্যাট, ভয়েস, কার সঙ্গে কথা হচ্ছে, নজরদারি। যে যারা গেমগুলো খেলছে, তারা যারা পরিবার আছেন, তারা কাদের সাথে কথা বলছে, তারা কি বা আপনার কোনো আত্মীয়, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু, নাকি বাহিরের কোনো অপশক্তি, এই দিকে নজর রাখবেন অবশ্যই। ব্যালেন্স আছে খেলাধুলার বাইরের সময়। খেলাধুলার বাইরে আপনার ছেলে সন্তান কি করছে, এখানে এই বিষয়ে বলতে চাচ্ছে। সৃজনশীল কাজ বাধ্যতামূলক রুটিনে রাখা। সৃজনশীল কাজ বলতে আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে, সে কাজগুলা খেলাধুলা করা, মানুষের সাথে কথা বলা, বই পড়া, বাধ্যতামূলক রুটিনে রাখা। ভালো খেলাধুলা বাইরে সৃজনশীল, হ্যাঁ, এই কথাগুলো বলা হচ্ছে। দ্বিতীয় ধাপে বলা হচ্ছে মানসিক স্বাস্থ্য সাপোর্ট। স্কুল মাদ্রাসায় কাউন্সিলিং নিয়ম সেশন থাকলে। তিন ধাপে দেখা যাচ্ছে স্কুল মাদ্রাসায় কাউন্সিলিং নিয়মিত সেশন থাকলে ঝুঁকি কমে। স্ট্রিট গমা ভাঙ্গা, মন খারাপ মানে দুর্বলতা নয়, এটা বোঝানো। আসলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মন খারাপ হয়ে যায়, বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমাদের সাইকোলজি সমস্যা হয়, মানসিক সমস্যা হয়। এখানে সেই কথাই বলছে, মন খারাপ মানে দুর্বলতা নয়। কারো যদি মন খারাপ হয়, তাকে বোঝানো মন খারাপ মানে দুর্বলতা নয়, এটা বোঝানো। দ্রুত সাহায্য, কেউ খুব হতাশ হলে একা না রেখে বিশ্বস্ত বড়দের জানানো। দেখা গেছে আমাদের পরিবারে যারা ছোট আছে, তাদের মনে কোনো সমস্যা হলে বা তাদের ধ্যান ধারণায় কোনো সমস্যা হলে, তারা যে কোনো সমস্যায় পড়তে পারে। কেউ খুব খারাপ হতাশ হলে একা রেখে বিশ্বস্ত বড়দের জানানো, তা বড়দের সাথে শেয়ার করা, আপনার বড় ভাই বোন, বাবা মা, তাদের সাথে আলোচনা করা, এই বিষয়টি এখানে বলছে। চার ধাপে বলতেছে অনলাইন কমিউনিটি ও মিডিয়া, ক্ষতিকর কন্টেন্ট রিপোর্ট। আমরা এখন ফেসবুক, ইউটিউবে ঢুকলে দেখি আমাদের এখানে অনেক ভালো কন্টেন্ট রিপোর্ট যেরকম আসে, ক্ষতিকর কন্টেন্ট রিপোর্টও দেখা যায়। এখানে বলতেছে ক্ষতিকর কন্টেন্ট রিপোর্ট, সাইবার বুলিং, হুমকি হয়ে সঙ্গে সঙ্গে রিপোর্ট। আমরা জানি ইতিমধ্যে সাইবারের কারণে আমাদের অনেক যুবক যুবতী অনেক সমস্যায় পড়েছে। প্রতিনিয়ত আমাদের দেশের জনগণ সাইবার হুমকির কারণে বিভিন্ন রকম সমস্যায় মুখে পড়ছে। ইতিমধ্যে আমরা জানি সারা বিশ্বে, ওর নামটা কি জানি, অ্যাপিস্টেন, এরকম সাইবার বা এরকম ক্রাইম জগৎ, এটা এখন ভাইরাল। সেই কথাই বল, ক্ষতিকর কন্টেন্ট থেকে এরকম দূরেতে থাকা, সাইবার হুমকি, ক্ষতিকর কন্টেন্ট রিপোর্ট, সাইবার বুলিং, হুমকি হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করার কথা বলছে। সংবেদনশীল নিউজ কভারেজ, অতিরঞ্জন নয়, সমাধানমুখী আলোচনা দরকার। আসলে আমরা অনেক আলোচনা দেখি, এখানে আমরা কোনো সমাধান পাই না। এখানে বলতেছে যে আলোচনা সমাধান হয়, যে ব্লগ কন্টেন্টের সমাধান হয়, সেগুলো দেখা আলোচনা দরকার, সেগুলো দেখা এবং আলোচনা দরকার। কমিউনিটি অ্যাকশন, এখানে বলতেছে 5 নম্বরে কমিউনিটি অ্যাকশন, অভিভাবক ও শিক্ষকদের জন্য ডিজিটাল গ্যারান্টি ট্রেনিং। যারা আমাদের অভিভাবক আছে, যারা শিক্ষক আছে, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে এই সম্পর্কে অবহিত করা, তাদেরকে ট্রেনিং দেওয়া, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়ে, আপনার নাতি, আপনার ভাই, আপনার ছোট ভাই বোন, আপনার সন্তান সুরক্ষিত থাকে। স্থানীয়ভাবে হেল্পলাইন, কাউন্সিল, রেফারাল লিস্ট ঝুলানো। স্থানীয়ভাবে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জায়গায়, স্কুলে, রাস্তায়, বারান্দা, চায়ের দোকানে, বিভিন্ন প্রতিষ্ঠানে স্থায়ীভাবে হেল্পলাইন, কাউন্সিল, রেফার লিস্ট ঝুলানো। যদি এখনই কেউ ঝুঁকিতে থাকে, এখানে বলতেছে যদি এখনই কেউ ঝুঁকিতে থাকে,
একা ফেলে দেবেন না। কেউ যদি এরকম আসক্তি হয় তাকে একা ফেলে দিবেন না। তাৎক্ষণিকভাবে পরিবার, শিক্ষক, কাউন্সিলের সঙ্গে যুক্ত করুন। তাৎক্ষণিকভাবে তাকে পরিবার, বড় ভাই, শিক্ষক যে এই বিষয়ে অবগত তার সাথে যুক্ত করুন। বাংলাদেশ থাকলে জরুরি মানসিক সহায়তার জন্য স্থানীয় হাসপাতাল, ইমার্জেন্সি বা পরিচিত মানসিক স্বাস্থ্য হেল্পলাইন যোগাযোগ। দেখলেন অনেক সুন্দর সুন্দর কথা এখানে বলল যে কিভাবে আপনার ছেলে সন্তানকে আপনি হেফাজত করবেন। আমাদের যে ভাইরাস সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, এখন দেখা গেছে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই। এটি সাধারণত দেখা গেছে বাংলাদেশে মোবাইল আসার পর থেকেই। আগে মোবাইল ছিল না, সবাই একসাথে পারিবারিকভাবে আলোচনা করতো, কথা বলতো। এখন সবাই যে যার মতো মোবাইল নিয়ে এক কোনায় বসে গেম খেলে। বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না, বাবার সাথে সন্তান কথা বলে না, মেয়েরা মার সাথে কথা বলে না। তাই এরকম বিভিন্ন অপসাইটগুলোতে ইন্টারনেটের ভয়ানক থাবায় পড়ে আমাদের বোন, ভাই, বোন, আত্মীয় স্বজন, আমাদের দেশবাসী, এরকম পৃথিবীবাসী এরকম এক নেশার মতো এক ছবল থাবায় পতিত হচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সবাই যদি একসাথে আমরা সচেতন হই তাহলে ব্যাধি থেকে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারবো এবং তাদেরকে সচেতন করতে পারবো। আসসালামু আলাইকুম। এখন চলে যাচ্ছি, আবার আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন একটু চা বিরতি। আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন যে মুরব্বীর অনেক ইম্পর্টেন্ট কথা। তার নাতিকে সে 12,000 টাকা দিয়ে এরকম স্কুলে ভর্তি করিয়েছে, কিন্তু সেই স্কুলে যায় না। তার মনে কষ্ট। এই নাতির পিছে সে অনেক অর্থ ব্যয় করেছে। ইতিমধ্যে আমাদের কাছে এসে পড়েছে। মামা জানালো যে চারটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। চারটা হচ্ছে, দেখেন চারটা দেখাচ্ছি, অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, দেখাচ্ছি আপনাদেরকে চারটা। চারটা এসে গেছে আমাদের কাছে, মামা জানিয়েছে। মুরব্বীকে দেখতে পাচ্ছেন, মুরব্বীর কষ্ট কথা মুরব্বী বলল। এখন আপনাদের দেখাচ্ছি চারটা। মানসিকভাবে ঝুঁকিপূর্ণ গেম চ্যালেঞ্জ, ব্লু হোয়েল চ্যালেঞ্জ। এখানে একটি গেমের কথা এসেছে, ব্লু হোয়েল চ্যালেঞ্জ। এই গেমটার কথা এসেছে ধাপে ধাপে নিচে গিয়ে ক্ষতি করার ট্রাক্স। এই গেমটা ধাপে ধাপে শিশুদের, যুবকদের, বৃদ্ধদের সবাইকে ধাপে ধাপে নিজেকে ক্ষতি করার যে ট্রাক্সগুলো দিয়ে থাকে এ সম্পর্কে এখানে বলা হয়েছে। গোপন গ্রুপ, মানসিক ম্যানিপুলেশন। এখানে গোপন গ্রুপের কথা বলা হইতেছে। আমরা জানি ফেসবুক, ইউটিউব, টুইটার, ভাইবার, বিভিন্ন সাইটের গোপন অনেক গ্রুপ আছে। আমরা জেনে বা না জেনে এইসব গ্রুপে আসক্ত হয়ে যাচ্ছি। এই গ্রুপের কথা বলা হয়েছে মানসিক ম্যানিপুলেশন। মানসিক ম্যানিপুলেশন দিয়ে কি বুঝাইছে এখানে? মানসিক ম্যানিপুলেশন, এই যে স্ক্রিনে দেখো, হ্যাঁ এই যে স্ক্রিনে, এই যে মানসিক ম্যানিপুলেশন, মানসিক পরিবর্তনের কথা বলছে এখানে। তারপরে দেখা যাচ্ছে হাত দিয়ে দেখানো হচ্ছে সবচেয়ে বিপজ্জনক যে খেলাগুলা, এগুলো এই যে চার্ট এসে গেছে। মোমো চ্যালেঞ্জ, ভয় দেখানো, হুমকি, মানসিক চাপ, বাচ্চাদের ভয় ও আতঙ্ক বাড়ায়। এই মোমো চ্যালেঞ্জ খেলাটাকে এরকম গবেষকরা বলতেছে এটা ভয় দেখানো, যারা দেখে তারা ভয়ের সম্মুখীন হয়। হুমকি, তাদেরকে হুমকি দেখানো হয়। মানসিক চাপ, তাদের মানসিক চাপ বাড়িয়ে দেয়। এই কারণে আমাদের শিশুরা, আমাদের পাড়া প্রতিবেশী, ভাই বোন, আমাদের আত্মীয়রা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বাচ্চাদের ভয় ও আতঙ্ক বাড়ায়। এটি খেলাটা অনেক মারাত্মক, ঝুঁকিপূর্ণ, যা বোঝা যাচ্ছে। বাচ্চাদের ভয় ও আতঙ্ক বাড়ায়। আমাদের বাচ্চারা ভবিষ্যতে তাদের মেধাবৃত্তি কীরকম হবে যদি তারা এই ভয়ঙ্কর খেলায় আসক্তি হয়, তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে খেলা। তারপরে একটা খেলার লিস্ট দেখা যাচ্ছে, ফ্রি ফায়ার ব্ল্যাকআউট চ্যালেঞ্জ। এখানে ফ্রি ফায়ার ব্ল্যাকআউট চ্যালেঞ্জ, শ্বাস বন্ধ রাখা বিপজ্জনক কাজ। এই শ্বাস বন্ধ রাখা বিপজ্জনক কাজ, এটা মানে কী কারণে এখানে উল্লেখ করা হলো? শ্বাস বন্ধ রাখা বিপজ্জনক কাজ, এরা কি খেলতে খেলতে হয়তো মনে হয় তাদের শ্বাস বন্ধ হয়ে যায়, এই কারণে বলছে যে শ্বাস বন্ধ রাখা বিপজ্জনক কাজ।
শরীরের জন্য মারাত্মক ঝুঁকি। অবশ্যই খেলতে খেলতে আমাদের ছেলেমেয়েরা শ্বাস বন্ধ রাখে, তারা বিপজ্জনক আর শরীরের জন্য মারাত্মক ঝুঁকি। এখানে আরো দেখা যাচ্ছে অতিরিক্ত সহিংস ও আসক্তিকর গেম। এখানে আরো গেমিং এর কথা বলা হইতাছে। পাবজি, ফ্রি ফায়ার অতিরিক্ত খেললে, দীর্ঘ সময় খেললে আগ্রাসী আচরণ, তাদের আচরণ স্বাভাবিক থাকে না, তারা আগ্রাসীমূলক আচরণ করে। পড়াশোনায় মনোযোগ কমে। একটু আগে যে মুরব্বী আছে তার নাতির কথা সে বলল, সে এখন পড়াশোনায় তার পড়াশোনায় মনোযোগ কমে, ঘুম ও সামাজিক সমস্যা এই গেমের কারণে। যে একটু আগে মুরব্বী এখনো আছে দেখেন বসা, উনি বলছিল যে ওনার নাতি ঘুম ও মানসিক সমস্যা, তার বিভিন্ন রকমের সমস্যা হয়েছে। এখান থেকে জানা যায় মুরব্বী সত্য কথা বলেছে। কল অফ ডিউটি, জিটিএ সিরিজ চরম সহিংসতার দিকে চলে যায় আমাদের ছেলেমেয়েরা। অবাস্তবের সীমা ঝাপসা হতে পারে। এখানে বলা হইতাছে অবাস্তবের সীমা ঝাপসা হতে পারে। আসলে যারা এটাতে আসক্তি আমরা দেখি তারা বাস্তব জ্ঞানহীন, তাদের মস্তিষ্ক বিকৃতি দেখা যায়। এখানে তারপরে বলা হইতাছে যে রিপোর্টে এসেছে মানসিক চাপ বাড়ানো গেমের বিষয়ে যে গেমগুলোর নাম তালিকা এসেছে হরর গেমস, গ্র্যানি আইস, সিন্ডিলা ইত্যাদি। আমার ভুল হতে পারে, ক্ষমা করে দিবেন, অনেক সময় চোখ ঝাপসা হয়ে যায়। এই গেমগুলোর নাম এসেছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গেমসগুলো। তারপরে বলা হচ্ছে যে কারণ বা সমস্যা হতে পারে, তারপরে ভয়, দুঃস্বপ্ন। দেখবেন যারা বেশি গেম খেলে তারা ভয় পায়, দুঃস্বপ্ন, হঠাৎ করে তাদের সামনে আওয়াজ হলে বা কোনো ভয়ভীতিকর হলে তারা অতিরিক্ত ভয় পায়। তারপরে অ্যানেক্সিটি বাড়ায়, তারপরে ডার্ক স্টোরি, অ্যানজাইটি বাড়ায়। মামা বললো অ্যানজাইটি বাড়ায়, উচ্চারণ ভুল হতে পারে, অনেক সময় উচ্চারণ ভুল হতে পারে, ভুলের বিরুদ্ধে কেউ নেই। ডার্ক স্টোরি বেসড গেমস হতাশা, একাকিত্ব, নেগেটিভ চিন্তা ট্রিগার করতে পারে। দেখা যাচ্ছে হতাশা, একাকিত্ব, নেগেটিভ চিন্তা ট্রিগার করতে পারে। বলা হইতেছে গেমসের কারণে হতাশা, একাকিত্ব, একটি লোক হতাশাগ্রস্ত হতে পারে। হতাশার সাথে একাকিত্ব, নেগেটিভ চিন্তা, মানে দেখা যাচ্ছে আমাদের সমাজে তো এখনই পজিটিভ মাইন্ডের লোক খুঁজে পাওয়া যায় না। তাদের নেগেটিভ চিন্তা ট্রিগার করতে পারে, আরও বাড়াতে পারে। আর নেগেটিভ চিন্তা আমরা জানি অনেক ক্ষতিকর বিষয়। নেগেটিভ চিন্তার কারণে মানসিক, শারীরিক উভয় সমস্যা হয়। কেন এগুলো ক্ষতিকর হয় এখানে বলা হইতেছে, দেখতে পারতেছেন করজ চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে কেন এগুলো ক্ষতিকর হয়। বয়স অনুযায়ী মানসিক প্রস্তুতি না থাকা, দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে বয়স অনুযায়ী মানসিক প্রস্তুতি না থাকা। যে ছোট ছেলে মেয়ে তাদের বয়স কম, তারা বয়স অনুযায়ী তাদের মানসিক প্রস্তুতি অনেকটা কম থাকবে, এটাই স্বাভাবিক। এখানে সেই কথাই বলছে, বয়স অনুযায়ী মানসিক প্রস্তুতি না থাকা। অনলাইন অপরিচিতদের প্রভাব, যে আপনাদের ছেলে মেয়ে কার সাথে কথা বলছে, সে কি আপনার পরিচিত ভাই, আত্মীয়, বোন নাকি অপরিচিত। অনলাইন অপরিচিতের প্রভাব, দেখা যাচ্ছে অপরিচিত লোকরা তাদেরকে ইনভাইট, বিভিন্ন প্রস্তাব দিয়ে এতে আসক্তি করতে পারে। এই কারণে বলা হয়েছে অনলাইন অপরিচিতদের প্রভাব। আসক্তি বলতে এটা অনেকটা নেশার মতো আসক্তি। বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নতা, যারা গেম খেলে তারা বাস্তব জীবন বলতে খেলাধুলা, তারপরে বাবা মার সাথে কথা বলা, আত্মীয়দের সাথে কথা বলা, স্কুলে যাওয়া, এরকম বিভিন্ন কাজ থেকে এরকম আসক্তি হয়ে যায়। এই কারণে বলছে আসক্তি, বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নতা, তারা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সাইবার বুলিং ও মানসিক চাপ। তারপর আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আবার আসলাম একটি ইম্পর্টেন্ট সুন্দর পোস্ট নিয়ে। পোস্টটি করেছে
আফসান, নাবেদ আফসান, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখাচ্ছে বাচ্চাকে ধাপে ধাপে যেভাবে দায়িত্ববান বাড়ানো হয়। এখানে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যা করি, তারপরে যে বাচ্চার ছবি দেখতে পাচ্ছেন। দাঁড়ান একটু আলোচনা করি এখানে কি লিখেছে সে তার ফেসবুক পোস্টে। অনেক সুন্দর পোস্ট করেছে নাবেদ আফসান। সে বলেছে তার কথাবার্তা সে পোস্ট করেছে, লিখেছে দেখাচ্ছি। জার্মানিতে ছোট বাচ্চারা 5 থেকে 6 বছর বয়স থেকেই নিজের বিছানা নিজে গুছায়। সে বলছে জার্মানিতে যারা ছোট ছোট বাচ্চা আছে যাদের বয়স 5 থেকে 6 বছর বয়স থেকেই নিজের বিছানা নিজে গুছায়। আমাদের দেশে এরকম দেখা যায় না। তারপরে দেখাচ্ছে নিজের স্কুল ব্যাগ নিজে রেডি করে। এমনকি অনেক অল্প বয়সেই তারা একাই স্কুলে যাওয়া শুরু করে। এটা অনেক সুন্দর দিক যে তারা অনেক অল্প বয়সে একাই স্কুলে যাওয়া শুরু করে। তাদের দেশ উন্নত, আমাদের দেশ এত উন্নত না। আমাদের ছেলে মেয়েদেরকে দেখা যায় আমাদের গার্জিয়ানরাই নিয়ে যায়, আবার নিয়ে আসে বা একজন অভিভাবক রাখে। এরপরে বলা হচ্ছে অভিভাবক বাচ্চাকে মনিটর করেন, যে তাদের যে অভিভাবক আছে জার্মানিতে তারা বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করেন কিন্তু কাজগুলো করে দেন না। তারা নিয়ন্ত্রণ করে ঠিক আছে কিন্তু কাজগুলো করে দেন না। এর বিভিন্ন রকম কারণ হতে পারে, যে বাচ্চারা নিজেরা শিখুক, কাজের প্রতি দায়িত্ববান হোক, এরকম হতে পারে। এরপরে সে লিখেছেন এবার আমাদের দেশের সিনারিও একটু কল্পনা করুন। নিরাপদ বিকল্প, ভালো গেমের ধরন। এখানে বলতে আছে নিরাপদ বিকল্প, ভালো গেমের ধরন, পুঁজি, ব্রেন গেম, স্পোর্টস গেমস, FIFA, ক্রিকেট, ক্যারেক্টিভ গেমস, তারপরে বিভিন্ন গেমসের নাম দেখতে পাচ্ছেন, অফলাইন আউটডোর গেমস। আচ্ছা, সব খেলাই ভালো কিন্তু যখন এটা আসক্তির রূপ নেয় তখন মারাত্মক পর্যায়ে চলে যায়। এখানে কিছু ভালো খেলার নাম দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে বলা হচ্ছে অভিভাবকদের জন্য 3টা জরুরি টিপস। যারা অভিভাবক আছেন তাদের জন্য 3টা জরুরি টিপস দেওয়া আছে এখানে। আবার পড়ছি, অভিভাবকদের জন্য 3টা জরুরি টিপস। এজ রেটিং দেখুন, আপনি যে খেলাটি খেলছেন সেটি রেটিং দেখুন, কোন এজের লোকের এটা খেলা জরুরি আর কোন এজের জন্য এটা ক্ষতিকারক। তারপরে আছে প্যারেন্টাল কন্ট্রোল চালু করুন। তারপরে আছে দিনে নির্দিষ্ট সময় বেশি গেম নয়, যে গেম খেলুন 5, 10, 15 মিনিট, আধা ঘন্টা, কিন্তু বেশি সময় নয়, 4, 5, 10 ঘন্টা এরকম নয়। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন একটু বিরতি। এবার আমাদের দেশের সিনারি একটু কল্পনা করুন। আপনার বাচ্চার স্কুল ব্যাগ কে গুছিয়ে দেয়? তিনি প্রশ্ন করেছেন আপনার যে বাচ্চা আছে তার স্কুল ব্যাগ কে গুছিয়ে দেয়, টিফিনের কথা বলা হয়েছে। স্কুল ব্যাগ কে গুছিয়ে দেয়, টিফিন কে ভর করে, হোমওয়ার্ক খাতা খুঁজে বের করে কে দেয়, তাদের যে হোমওয়ার্ক আছে খাতা আছে বের করে কে দেয়, যে হোমওয়ার্ক বাচ্চার নিজের করার কথা সময় বাঁচাতে সেটা কে করে দেয়। যে উনি বলতেছে যে হোমওয়ার্ক বাচ্চার নিজের করার কথা সময় বাঁচাতে সেটা কে করে দেয়, পরীক্ষার আগের রাতে বইগুলো কে সাজিয়ে দেয়। অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছে। পরীক্ষার আগের রাতে বইগুলো কে সাজিয়ে দেয়? আমরাই তো তাই না। উনি বলেছে আমরাই তো তাই না, অনেক গভীরের থেকে অনেক সুন্দর কথা বলেছে। কারণ আমরা চাই না ও কষ্ট পাক। আমরা বাবা মা যারা আছি আমরা চাই না ও কষ্ট পাক, চাই না বকুনি খাক, চাই না ভুল করুক। উনি বলতেছে আমরা চাই না আমাদের বাচ্চারা বকুনি খাক, ভুল করুক। আমরা মনে করি বাচ্চার সব কাজ করে দেওয়া মানে ওর জীবনটাকে সহজ করে তোলা। আমরা বাবা মারা যেটা ভাবি বাচ্চার সব কাজ করে দেওয়া মানে তার জীবনটাকে সহজ করে তোলা, অথচ মনের অজান্তেই নিজের সন্তানের বিপদ ডেকে আনছি। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। অথচ মনের অজান্তেই নিজের সন্তানের বিপদ ডেকে আনছি আমরা।
এই বাচ্চাটা আপনার অনুপস্থিতিতে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে। অনেক সুন্দর কথা বলেছে যে আপনার অনুপস্থিতিতে যখন আপনি থাকবেন না, আপনার অনুপস্থিতিতে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে তা কি কখনো ভেবে দেখেছেন? আসলে আমাদের ভাবনার বিষয়। উনি যে প্রশ্ন করেছেন, আমরা কি কখনো ভেবে দেখেছি যে কাজটা আজ সে শিখলো না, কাল সেটা ওরই বোঝা হবে। অনেক সুন্দর কথা বলেছেন যে যে কাজটা সে শিখলো না, কাল সেটাই বোঝা হবে। ছোটবেলায় সব গুছিয়ে পাওয়া বাচ্চাটা ধীরে ধীরে ধরে নেয়, কাজ তো হয়ে যায়। এখানে বলেছেন গুছিয়ে পাওয়া বাচ্চাটা ধীরে ধীরে ধরে নেয়, কাজ তো সব হয়ে যায়, আমাকে আলাদা করে ভাবতে হয় না। যেহেতু আমরা গার্জিয়ানরাই সব করে দেই, তাহলে সে বাচ্চাটা ভাবে সব তো হয়ে যাচ্ছে, আমার আর আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। নিজের জিনিসের দায় তার মধ্যে তৈরি হয় না। সুন্দর কথা বলেছেন, তার কথার সাথে একমত পোষণ করি যে নিজের জিনিসের দায় তার মধ্যে তৈরি হয় না, যে একটা দায় আছে তার মধ্যে সেটা তৈরি হচ্ছে না। লেখক সেটাই বোঝাতে চাচ্ছেন। তিনি একটি উদাহরণ দিয়েছেন, ধরুন ক্লাস 5-এর একটা ছেলেকে প্রতিদিন তার মা ব্যাগ গুছিয়ে দেয়। একদিন ভুলে মা একটা ইনস্ট্যান্ট খাতা দিতে ভুলে গেছে। যে একদিন ভুলে মা একটা ইনস্ট্যান্ট খাতা দিতে ভুলে গেছে। স্কুলে সে বকা খেলো, বাসায় এসে সে বলবে তুমি খাতা দাওনি কেন। সে নিজের ভুলের দায়ও নিতে পারছে না। এই যে বাচ্চাটা নিজের ভুলের দায়ও নিতে পারছে না, সেটা তার মাকে দিচ্ছে। এটাই বোঝাতে চাচ্ছে লেখক, কারণ দায়িত্বটাই কখনো তার ছিল না। যে বাচ্চাকে আপনি নিজের হাতে খাওয়া দেখাশোনা, এই ছেলেটাই যখন উচ্চতর পড়াশোনা যেখানে ছিলাম দিতে পারছে না, কারণ দায়িত্বটা কখনো তার ছিল না। যে বাচ্চাকে আপনি নিজের হাতে খাওয়া দেখাননি, খাওয়া দাওয়ার কথা বলতেছে, খাওয়া দাওয়া দেখাননি, সে বুঝবে কি করে যে খাবারটা তার নিজের জন্যই দরকার। খুব চমৎকার কথা বলেছে লেখক। এই ছেলেটাই যখন উচ্চতর পড়াশোনার জন্য মেস বা হোস্টেলে থাকবে, তখন শুরু হবে আসল সমস্যা। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট, ময়লা কাপড় জমে থাকে, অ্যাসাইনমেন্ট ডেডলাইন মিস হয়ে যায়, গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যায়। সব কিছুই যেন তার কাছে পাহাড় সমান চ্যালেঞ্জের মতো হয়ে থাকে। খুব সুন্দর কথা। তখন আমরা যদি এত অগোছালো কেন, এত বড় হয়েছি এখনও নিজের খেয়াল রাখতে শিখিনি, অথচ শেখার এই যাত্রাটা শুরু হওয়ার কথা ছিল সেই ছোটবেলায়। ঠিক এখানেই জার্মানি সহ মধ্য ইউরোপের দেশগুলো আমাদের চেয়ে 50 বছর এগিয়ে। তারা আবেগ ও যুক্তির ফারাকটা ভালো বোঝে। তারা জানে কিভাবে ধাপে ধাপে সন্তানকে দায়িত্বশীল করতে হয়। তাই তো একটা জার্মান শিশু সলিড শুরুর পর থেকেই নিজের হাতে খাবার খেতে শেখে। 3 বছর বয়সে নিজের খেলনা নিজে গুছিয়ে রাখে। 7 বছর বয়সে নিজের ব্যাগ চেক করে, ভুল হলে শিখবে তবুও 7 বছর বয়সেই নিজের ব্যাগ চেক করে, ভুল হলে শিখবে তবুও কাজটা সে করবে। ভুল হলে শিখবে তবুও কাজটা সে করবে। কাজের প্রতি আগ্রহী দেখাচ্ছে এখানে। এটাই ওদের সোশ্যাল স্ট্রাকচার। খুব সুন্দর স্ট্রাকচার তাদের। দিন শেষে তারা শুধু চায় সন্তান একজন দায়িত্বশীল মানুষ হোক। আমাদের বাস্তবতা আলাদা। নিরাপত্তাজনিত কিছু ইস্যু আছে। আমি আগেই বলছিলাম এটা নিরাপত্তাজনিত কিছু আছে আমাদের দেশে, বাধ্যবাধকতার মূলে এগুলো জড়িত। এখানে বলতেছে আমাদের বাস্তবতা আলাদা, নিরাপত্তাজনিত কিছু
ইস্যু আছে, সামাজিক চাপ আছে অবশ্যই, কিন্তু নিজের ঘরের ভেতরে তো আমরা শুরু করতে পারি। বাচ্চা সবসময় নিজের হাতে খাবে। লিখতে লিখতে শিখলেই তাকে নিজের রুটিন লিখতে দিন। প্রতিদিন রাতে সে নিজে ব্যাগ গুছাবে। ভুল হলে পরদিন সে অভিজ্ঞতা তার হবে। নিজের বিছানা নিজে ঠিক করা, টেবিল থেকে নিজের প্লেট সরানো, খেলনা বইপত্র গোছানো, এই ছোট ছোট কাজগুলো তার ভেতরে দায়িত্ববোধ তৈরি করবে। খুব সুন্দর কথা লিখেছেন লেখক। এরপরে উনি যা বলতে চেয়েছেন লিখেছেন তার স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে ধীরে করলে বিরক্ত হবে না। নিখুঁত না হলে আবার শেখান। প্রয়োজনে বারবার চেষ্টা করতে বলুন। একবার আপনি কোনো কাজে হাত লাগালে পরের বার সেটা তাকে একাই করতে বলুন। ভাববেন না যে আপনি কাজটা করে দিলেন সে দ্রুত শিখবে, বরং শিখবেই না। খুব সুন্দর কথা বলেছে, বরং শিখবেই না। আমরা সন্তানকে খুব ভালোবাসি, আমরা সবাই বাবা মা যারা আছি তারা তাদের সন্তানকে খুব ভালোবাসি, খুব সুন্দর কথা বলেছেন। কিন্তু ভালোবাসা মানে সব কাজ করে দেওয়া নয়। ভালোবাসা মানে তাকে এভাবেই বড় করা যাতে একদিন সে আমাদের ছাড়া নিজের জীবনটা গুছিয়ে নিতে পারে। লেখক খুব সুন্দর কথা বলেছেন যে আমরা সন্তানকে খুব ভালোবাসি। তারপর উনি বলেছেন কিন্তু ভালোবাসা মানে সব কাজ করে দেওয়া নয়। ভালোবাসি বলে বাচ্চাদের সব কাজ আমরা নিজেরা করে দেওয়া উচিত নয়, তাদেরকে শিক্ষার জন্য তাদেরকে তাদের কাজ করতে দেওয়া উচিত। তারপরে বলেছেন ভালোবাসা মানে তাকে এমনভাবে বড় করা যাতে একদিন সে আমাদের ছাড়া নিজের জীবনটা গুছিয়ে নিতে পারে। তারপরে দেখা যাচ্ছে বাচ্চাকে ধাপে ধাপে যেভাবে দায়িত্ববান বানানো যায়। এরপরে ছবি দেখছি দুটি, আমরা যা করি, আমরা মারা যেভাবে বাচ্চাকে গুছিয়ে দেই, ছবিতে দেখা যাচ্ছে জার্মানরা যা করে দেখেন, জার্মানের বাচ্চারা নিজেই তাদের বই ব্যাগ গুছিয়ে নিচ্ছে। খুব সুন্দর, অনেকে লাইক করেছে কথাটা, অনেকে শেয়ার করেছে। এরকম মূল্যবান কথা যদি আমরা ফেসবুকে পোস্ট করি সবাই এর থেকে শিখতে পারে এবং অনুপ্রেরণা পায়।